আচ্ছা, তো আমরা আজকে ক্লাস শুরু করি, যেহেতু 10টা থেকে শুরু করার কথা, একটু দেরি হয়ে গেল যদিও নেট এর ডিস্টার্ব ছিল এই কারণে। তো যাই হোক, আমরা গতদিন কোন পর্যন্ত করে আসছিলাম? আমরা মনে হয় গত ক্লাসে এই ক্লোন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল, যদিও এটা আমরা ওই রোজার সময় করছিলাম, তারপরে তো রোজা চলাকালীন সময় ক্লাস করতে পারি নাই। তো তারপরে গতকালকে এটা হচ্ছে আবার রিভিশন করছি, ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল, এই দুইটা। তো আজকে এরপর থেকে আমরা শুরু করব। এরপরে হচ্ছে দুইটা টুল আছে, একটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল। তো আমরা হিস্টোরি ব্রাশ টুল থেকে শুরু করি। তো এখানে লেখা আছে হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল এবং পাশে এটা শর্টকাট দেওয়া আছে ওয়াই। আমরা যদি অন্য যে কোনো টুলসে থাকা অবস্থায় কিবোর্ড থেকে আমরা ওয়াই প্রেস করি, তাহলে আমরা কিন্তু এখানে সরাসরি কোথায় চলে আসতেছি? আর্ট হিস্টোরি বা হিস্টোরি ব্রাশ টুল এখানে চলে আসতেছি। এখন এখানে হিস্টোরি ব্রাশ টুল এবং আর্ট হিস্টোরি ব্রাশ টুল দুইটা আছে। আমরা আর্ট হিস্টোরি ব্রাশ টুলে যদি লাস্ট কাজ করে থাকি এবং এটা অবস্থায় থাকাকালীন আমরা যে কোনো টুল থেকে যদি কিবোর্ডের ওয়াই প্রেস করি, তাহলে কিন্তু আমরা ওই যে হিস্টোরি ব্রাশ টুলে আসবো না, তখন কিন্তু চলে আসবে এখান থেকে আর্ট হিস্টোরি ব্রাশ টুলে। এটার কারণ হচ্ছে এখানে যতগুলো টুলস আছে আমরা এট লাস্ট যে টুলটাতে কাজ করব, অর্থাৎ এখানে প্রত্যেকটা টুল তো আলাদা আলাদা ভাবে ভাগ করা আছে, আমরা যে টুলটাতে লাস্ট কাজ করব, আমরা যদি ওর পাশে যে কিবোর্ড শর্টকাট আছে ওইটা প্রেস করি, তাহলে আমাদেরকে ওই যে টুলসটা আছে ওই টুলসে নিয়ে আসবে। অর্থাৎ আমি এখানে লাস্ট যদি আর্ট হিস্টরি ব্রাশ টুলে কাজ করে থাকি, তাহলে আমাদেরকে এটা আর্ট হিস্টরি ব্রাশ টুলে নিয়ে আসতেছে। এখন আমরা হিস্টোরি ব্রাশ টুলে আসবো। হিস্টোরি ব্রাশ টুলে ক্লিক যদি দেই, সেই ক্ষেত্রে আমরা যদি একটু কন্ট্রোল প্যানেলে বা আমাদের অপশন বারে খেয়াল করি, সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাবো ঠিক আগের মতোই। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের পূর্বের মতো ব্রাশ এন্ড ব্রাশ প্রিসেট, অর্থাৎ আমাদের যে ব্রাশগুলো আমরা লোড করছিলাম সেই ব্রাশগুলো সহ আগের যে ব্রাশগুলো ছিল এগুলো এখানে আসবে। এখানে হচ্ছে ব্রাশ সাইজ এবং হার্ডনেস, যে বিষয়গুলো আগে বলা ছিল। আমি যদি এখানে ক্লিক দেই, অর্থাৎ একটা হার্ড ব্রাশ নিই, তাহলে এখানে হার্ডনেস হচ্ছে 100% দেখাবে। আর এটা হচ্ছে আমার ব্রাশের সাইজ। তো এখানে আমি এখন ব্রাশের সাইজটা বেশি করলেও এই ব্রাশটা আমি দেখতে পাচ্ছি না। কেন? আমার এখানে নতুন কোনো ডকুমেন্ট নেই। সেই ক্ষেত্রে আমার এখানে একটা নতুন ডকুমেন্ট নিতে হবে। আমি যদি কন্ট্রোল+N প্রেস করি সেক্ষেত্রে নিতে পারবো, অথবা নিউ এ যদি ক্লিক দেই সেই ক্ষেত্রে নতুন একটা ডকুমেন্টের ইন্টারফেস এখানে চলে আসবে। সো আমি এটা একটু বড় করে নিব। ঠিক আছে? যেহেতু আমরা গতদিন কাজ করছিলাম ওইটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল নিয়ে, তো বাই ডিফল্ট ভাবে যে সাইজ দিয়ে রাখছিলাম ওই সাইজই এখানে রয়ে গেছে। সো আমরা এটাকে একটু বড় করে নেই। আমি রেজুলেশন এখানে একটু 300 করে দিচ্ছি, দিয়ে ইন্টারপ্রেস করতেছি, তাহলে আমাদের ডকুমেন্টটা চলে আসবে। এই যে এখন দেখা যাবে আমার ব্রাশের, অর্থাৎ আমার মাউসের যে কার্সর, এটা আমার ব্রাশ সাইজটা শো করতেছে। আমি এখান থেকে যদি এখন ব্রাশ সাইজটা বড় করি, তাহলে আমার এইখানে কিন্তু দেখবো আমার যে ব্রাশটা আছে সেটা বড় করতেছি বা বড় দেখা যাবে। এখন এই ব্রাশটা আমরা কিভাবে ছোট বড় করব? কিবোর্ডের মাধ্যমে। আমরা যদি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট যেটা স্টার্টিং আছে সেটা প্রেস করি, তাহলে ব্রাশ সাইজটা ছোট হবে, এবং এন্ডিং যেটা আছে এটা প্রেস করলে আমাদের ব্রাশ সাইজটা আমরা বড় করতে পারবো। এগুলো আমরা আগে জানি, যখন আমরা ব্রাশ টুল নিয়ে কাজ করেছি সেখান থেকে আমরা এই বিষয় সম্পর্কে অবগত যে একটা ব্রাশ কিভাবে ছোট বা বড় করা যায়। আর এরপরে যেটা আছে এটা হচ্ছে ব্রাশ এন্ড ব্রাশ প্রিসেট, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ব্রাশের ইন্টারফেসটা কেমন হবে, কোন ব্রাশ নিলে সেটা দেখতে কেমন হবে, আমরা যদি ওই ব্রাশটা ইউজ করি কেমন দেখাবে সেটা এখানে। তো এগুলো বলেছি আমরা আহ গত মানে এর আগে যে ক্লাসগুলো হয়েছে, ব্রাশ টুল এবং ব্রাশ প্রিসেট নিয়ে যে ক্লাস হয়েছে, সেই ক্লাসে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করেছি আমরা। তো এটা এখন আমরা জানি, এটা নিয়ে আর কথা না বলি। এরপরে আছে অপোজিটিভ ফলো, এই দুইটা বিষয়ের কথা বলেছি। আর মোড যেটা আছে কালার মোড নিয়ে, কালার মোড তো আমরা জানি, এবং এটা বলছিলাম যে আমি একটা আলাদাভাবে কালার মোডের উপর ক্লাস করাবো, এটা শেষে করব, একদম শেষে আমরা এই কালার মোড নিয়ে ক্লাসটা করব একবার শেষে। তো এখন দেখি, আমরা যখন হিস্টোরি ব্রাশ টুলে আসছি, এখান থেকে যদি ক্লিক করি হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি ব্রাশ টুল বলতে আমরা কি বুঝি? হিস্টোরি বলতে এখানে হচ্ছে আমরা যতগুলো কাজ করব প্রত্যেকটা কাজের যে কাজ করছি বা কিভাবে করছি, কোনটার পর কোনটা করছি, এটা মূলত হিস্টোরি হিসেবে রাখে বা লিপিবদ্ধ করে রাখে। তো আমরা এই হিস্টোরি প্যালেটটা কোথা থেকে নিয়ে আসব? আমরা যদি এদিকে যাই, আমাদের মেনু বারে একটু খেয়াল করি, আমরা এখানে পাচ্ছি উইন্ডো, অর্থাৎ আমাদের এখানে যতগুলো মেনু আছে সবগুলো মেনুর মধ্যে যদি আমরা কিছু কিছু প্যালেট হয়তো আমরা পাবো না, বা অল্প কিছু প্যালেট আমাদের এখানে সাজানো থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি হিস্ট্রি প্যালেটটা নিয়ে আসতে যাই, আমরা উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজ ক্লিক করার পরে এই যে এখানে আছে হিস্টোরি, আমি যদি এখানে ক্লিক দেই, তাহলে আমাদের এখানে হচ্ছে হিস্টোরি প্যালেটটা শো করতেছে।
ঠিক আছে, তো আমি যদি খেয়াল করি আমরা ফার্স্ট কি কাজ করছিলাম, আমি প্রথমে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করছিলাম, এই যে যেটা হচ্ছে আনটাইটেলড একটা নাম, অর্থাৎ এখানে কোনো নাম দেওয়া নেই, আনটাইটেলড এই ডকুমেন্টটা নিয়েছি, অর্থাৎ নিউ এ ক্লিক করছি। নিউ এ ক্লিক করার পরে তারপরে কি হয়েছে, আমার নতুন ডকুমেন্ট আসছে, এরপরে আমি হিস্টোরি ব্রাশ টুলে আসছে। হিস্টোরি ব্রাশ টুলে কিভাবে আসলাম, আমি যে এখানে ব্রাশে গেলাম, ব্রাশে যে ব্রাশের সাইজটা কম বা বেশি করলাম, ছোট বা বড় করলাম, এটারও একটা হিস্টোরি সে এখানে রেখে দিয়েছে। এবং এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে মূলত এই হিস্টোরি প্যালেটের যে অপশন গুলো আছে, এই অপশন গুলো। আচ্ছা, এখন আমরা যে হিস্টোরি ব্রাশ টুল নিয়ে কাজ করব, এই কাজটা করার আগে আমাদেরকে কি করতে হবে, এখানে অবশ্যই একটি ইমেজকে আমাদের নিয়ে আসতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে হিস্টোরি প্যালেটটা আসলে কিভাবে কাজ করে। এখন এখানে মাত্র তিনটা হিস্টোরি আছে, অর্থাৎ আমরা তিনটা কাজ করছি, এই জন্য তিনটা হিস্টোরি। তো আমরা কি করব, একটি ইমেজ নিয়ে আসবো। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে সরাসরি যদি গুগলে চলে যাই, এখান থেকে গুগলে যাব, যাওয়ার পরে আমরা যে কোনো একটি ইমেজ এখান থেকে কালেক্ট করব। ঠিক আছে, আমি সিম্পলি যদি এখান থেকে ফ্লাওয়ার ইমেজ লিখি, ফ্লাওয়ার পিকচার এটা লিখলাম, লিখে জাস্ট এটার উপর ক্লিক দিলাম, দিয়ে আমি এখান থেকে একটা ইমেজে চলে যাই। ইমেজে যাওয়ার পর যে কোনো একটা ইমেজ যদি আমি এখান থেকে নিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে কিভাবে আসলে এই স্টোরি ব্রাশ টুল কাজ করে। আমি এটার উপর যদি ক্লিক দেই, অর্থাৎ এটা হচ্ছে নতুন একটা ট্যাবে আমি ওপেন করলাম। এখন এটা হচ্ছে আমার ইমেজ, তাই তো, এটা আমার ইমেজ। আমি ইমেজটাকে জাস্ট কপি করতেছি, সেভ করব না, সিম্পলি ইমেজটা কপি করলাম। কপি করার পরে কি করব, আমি ফটোশপে চলে আসব, এসে এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে এখান থেকে ওকে প্রেস করি, তাহলে আমাদের ওই সাইজের ইমেজটা মানে ক্যানভাসটা চলে আসবে। আসার পর আমি কন্ট্রোল ভি প্রেস করলে এই যে আমার এখানে পেস্ট হয়েছে। এখানে কিন্তু আমার হিস্ট্রিতে দেখাচ্ছে আমি কি হয়েছে, প্রথমে নিউ এ গেছিলাম, নিউ এ যাওয়ার পরে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি, তারপরে যে ইমেজটা কপি করছিলাম এটা পেস্ট করছি, এই জন্য এখানে লেখা আছে পেস্ট, অর্থাৎ আমি কোনটার পর কোন কাজটা করতেছি এটা এখানে দেখাবে। এবার আমি কি করব, আমরা এই হিস্টোরি ব্রাশ টুলটা কিভাবে কাজ করে তার জন্য এই ইমেজটাকে আমরা ফার্স্ট ব্লার করব। অর্থাৎ যে ইমেজগুলো সাধারণত ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হয় তার পিছনের অংশ বা ব্যাকগ্রাউন্ডকে ব্লার করা হয়। তো এটা মূলত এই হিস্টোরি ব্রাশ টুল দিয়ে এই কাজটা করা হয়। সেটা কি করে, আমরা যদি যাই এখান থেকে আমরা যাব ফিল্টার, ফিল্টার থেকে এই যে ব্লায়ার আছে, ব্লায়ার থেকে আমরা চলে যাব গোশন ব্লায়ার। এখানে যাওয়ার পরে আমরা আমাদের ইমেজটাকে কি করতে পারবো, ব্লায়ার করতে পারবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি চাই এটাকে আমরা ঘোলা করে দিতে পারবো। এই যে আমি একটু এইভাবে রেখে দিলাম, তাহলে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার টোটাল ইমেজটা কিন্তু হচ্ছে ঘোলাটে হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা আমার টোটাল ঘোলাটে হয়ে গেছে। আমি আরেকটু বেশি করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। তো 25 রাখলাম, রাখার পরে আমি ওকে করলাম। ওকে করার পরে এই যে এখানে দেখবো যে ধীরে ধীরে এখানে কি হয়েছে, গোশন ব্লায়ার করা হয়েছে। এখন আমি যাব এখান থেকে যে আমি একটা কি করব, হার্ড ব্রাশ নিব। সিম্পলি একটা হার্ড ব্রাশ নিলাম, হার্ড ব্রাশ নিয়ে আমার কি হচ্ছে, আমার এই যে আহ, নীল যে অংশগুলো আছে এই অংশগুলো না, আমার শুধু ফ্লাওয়ার গুলো হচ্ছে ভালো বুঝতে পারবো বা ভালো দেখা যায়, এরকম মানে ক্লিয়ার দেখা যায়। এবং ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি থাকবে, ব্যাকগ্রাউন্ডটা আমার ব্লার থাকবে। সেই ক্ষেত্রে কি করতে পারি, আমি এখান থেকে একটা হার্ড ব্রাশ নিলাম, নেওয়ার পরে এখানে মোড অবশ্যই নর্মাল, অপাসিটি 100% এবং ফ্লোটা 100% রেখে আমি যদি এখানে এখন ড্র্যাগ করি তাহলে কি হবে, আমি একটা জিনিস দেখাচ্ছি সিম্পলি। এখানে যদি আমরা ড্র্যাগ করি তাহলে কি হচ্ছে, আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, অর্থাৎ এন্টায়ার আমার যে ফুলের ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা আমার কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে আমি কন্ট্রোল জেড প্রেস করে একটু ব্যাক করি, ব্যাক করে আমি একটু লেয়ার অপশনে যাই, দেখবো যে আমার যে লেয়ারটা আছে এই লেয়ারটা কিন্তু আমি একটা সিম্পল একটা লেয়ার নিয়ে কাজ করছি। তো আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম। কপি করার পর কি করব, আমার নিচের যে লেয়ারটা আছে এটা আমি আই অফ করে দিলাম, অফ করে আমি লেয়ারটা ভিতরে দিলাম। এখন দেখবো এখানে একটা বিষয় বলতেছে যে লেয়ার ভিয়া কপি, অর্থাৎ আমি যে এই লেয়ারটাকে কপি করছি তার একটা কি হয়েছে, এই লেয়ারটা যে আমি কপি করলাম তার একটা হিস্টোরি এখানে তৈরি হলো। এরপর আমি কি করব, আমার আগে হার্ড ব্রাশ ছিল, আমি এখান থেকে একটা সফট ব্রাশ নিলাম। সফট ব্রাশ নিয়ে আমি যদি এখান থেকে জাস্ট এখন ড্র্যাগ করি, তারপরেও কি দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি যে আমার এটা মুছে যাচ্ছে, তাই না? আমার এখানে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে, আমার এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে, টোটালটা আমি এখান থেকে মুছে দিতে পারতেছি। এইভাবে যে মুছতেছি বা প্রত্যেকটা কাজ করতেছি স্টেপ বাই স্টেপ, এটা কি হবে, এটা সে হিস্টোরি রাখতেছে। এখন হিস্টোরি ব্রাশ টুলের মূলত কাজ হচ্ছে, আমি যতগুলো এখানে কাজ করি না কেন বা অন্য যে কোনো টুলসে যদি যাই, অন্য যে কোনো টুলসে যদি যে আমি এখান থেকে কাজ করি, সিম্পলি এটা নিয়ে যদি আমি এখান থেকে কোনো কালার দেই বা কোনো কিছু টানি, তাহলে এখান থেকে যে ব্রাশ টুল নিয়ে কাজ করলাম, তারপরে এখানে আমি কি করলাম, এখানে একটা শেপ যদি আমি এখানে ড্র করি, তাহলে এই যে রেক্টাঙ্গেল টুল, এইভাবে প্রত্যেকটা বিষয় কি হচ্ছে, সে
স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু রেখে দিচ্ছে, হিস্টোরি হিসেবে রাখতেছে। এখন আমি কোনটার পরে কোনটা করতেছি আমি জানি না। তো এটা যদি আমাদের জানার দরকার থাকে, সেই ক্ষেত্রে আমি হিস্টোরি প্যালেট থেকে দেখতে পারবো যে আমি কখন কোনটা কাজ করছি বা কোন টুল নিয়ে আমি এখান থেকে কাজ করছি। আচ্ছা, এইবার একটা বিষয় আছে। এখানে যে আমি কাজ করলাম, আমি আবার হিস্টোরি ব্রাশ টুলে ফিরে যাচ্ছি। যাওয়ার পরে এখান থেকে আমি কি করব, এটা কিভাবে কন্ট্রোল করতে হয় আমরা যদি এটা একটু দেখি, কিভাবে কন্ট্রোল করতে হয়। তো কন্ট্রোল করার জন্য আমরা যদি এই সাইডে একটু ক্লিক দেই, সাইডে ক্লিক দেওয়ার পরে এখানে বলছে স্টেপ ব্যাকওয়ার্ড এবং স্টেপ ফরওয়ার্ড, অর্থাৎ এই যে আনডু এবং রিডু করার যে বিষয়টা আমরা দেখছিলাম, এটা কিভাবে করতে হয়। যদি আমি এক স্টেপ সামনে যেতে চাই তাহলে শিফট কন্ট্রোল জেড প্রেস করলে আমি এক স্টেপ সামনে যেতে পারবো। আর এক স্টেপ যদি পিছনে আসতে হয় তাহলে অল্টার কন্ট্রোল জেড, আমি যদি এখান থেকে অল্টার কন্ট্রোল জেড প্রেস করি তাহলে দেখবো যে আমার একটা একটা করে এখানে যে ব্রাশ গুলো ছিল বা নিচের যে প্যালেট গুলো ছিল, এখানে যদি খেয়াল করি এখান থেকে আমার নিচে তিনটা প্যালেট কিন্তু এটা কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। আমি যদি আবারও কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে এক এক করে উপরে যাই, তাহলে আমি প্রত্যেকটা কাজ এখান থেকে হিস্টোরি প্যালেট থেকে কিন্তু পিছনে যেতে পারতেছি। ঠিক আছে, প্রত্যেকটা পিছনে যাবে। আর এখানে কি ছিল, আরেকটা ছিল শিফট কন্ট্রোল, কন্ট্রোল শিফট জেড যদি দেই তাহলে আমি দেখবো যে আমার এই অবস্থানগুলো বা যে কাজগুলো আমি করছি সেগুলো সব ফিরে আসতেছে। আচ্ছা, এবার যদি এখানে আমি ক্লিক দেই তাহলে হচ্ছে নিউ স্ন্যাপশট। স্ন্যাপশট বলতে আমাদের যেমন আমরা কি করি স্ক্রিনশট নেই, এখানে এই বিষয়টা ঠিক এরকম। আমি যদি এখান থেকে একটা ক্লিক দেই, স্ন্যাপশট অন, জাস্ট ওকে প্রেস করি, তাহলে দেখবো আমার এটার নিচে আরেকটি স্ন্যাপশট হয়ে গেছে, অর্থাৎ স্ক্রিনশটের মতো এখানে হয়ে গেছে। তো এইটা যদি খেয়াল করি, এটা তো আমরা এখান থেকে নিলাম। তো এই যে এই মেন অর্থাৎ হিস্টোরি যে প্যালেটটা আছে, এই প্যালেটের নিচে এখানে একটা ক্যামেরার মতো আইকন আছে, এইখানে যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে হচ্ছে স্ন্যাপশট আমরা নিতে পারবো। আচ্ছা, আমি এখান থেকে আমি এটা এই যে স্ন্যাপশটটা নিয়েছি, এই স্ন্যাপশটটা এখান থেকে চাইলে কি করতে পারি, এখান থেকে। আচ্ছা, আমরা তাহলে ছিলাম কোথায়, আর্ট হিস্টোরি ব্রাশ টুলে ছিলাম। তো এখানে তো অনেকগুলো কাজ করছিলাম, সেগুলো হচ্ছে সব চলে গেল। আম এই করে নিয়েছিলাম, সব তো এখান থেকে হারাই গেছে। তাহলে আবার এখান থেকে শুরু করি। আচ্ছা, এটা কেটে দেই। কি করছিলাম, ফার্স্ট অফ অল একটা হচ্ছে আমরা ইমেজ নিয়ে আসছিলাম, তাই না? এবার হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে আসি, যদিও আগে যতটুকু অংশ ক্লাস হয়েছে অতটুকু রেকর্ড আছে অবশ্য। তারপরে আমরা আবার একটু দেখে নিই। দেখেন, এই ইমেজটা আমরা নিয়ে আসছিলাম, নিয়ে এসে কাজ করছি। এখন এখান থেকে যদি নেই, এখান থেকে সিম্পলি একটা ইমেজ আমরা নিতে পারি। এই ইমেজটা যদি নেই, এখান থেকে কপি করি, কপি করার পর আমি কি করব, এখানে আমার ফটোশপে আসার পর আমি এখানে পেস্ট করে দিব। সিম্পলি এখানে কন্ট্রোল প্লাস ভি পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে এটা ইমেজটা অনেক ছোট হয়ে গেছে, তাই না? তারপরে দেখেন এখানে হচ্ছে কি হয়েছে, এই যে ইমেজটা আমি পেস্ট করছি, ওপেনের পরে নতুন একটা ফাইল নিয়েছি, এরপরে হচ্ছে পেস্ট করছি। পেস্ট করার পর আমি যা কাজ করব, এখান থেকে কন্ট্রোল ডি ডি দিলাম, অর্থাৎ আমি এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম করতেছি, আমার ইমেজের সাইজটা একটু বড় করলাম। ঠিক আছে, ইমেজের সাইজটা আমি এখান থেকে একটু শিফট টেনে একটু বড় করে এখান থেকে যদি এটা চেক মার্ক করে দিই, তারপরে বলবে ফ্রি ট্রান্সফর্ম। তো এইভাবে যতগুলো কাজ করব আমরা, প্রত্যেকটা কাজ এইভাবে হচ্ছে হিস্টোরিতে থাকবে। এখন এই হিস্টোরি প্যালেটটা আমরা কি করতেছিলাম, লাস্ট অব্দি আমরা নিয়ন্ত্রণ কিভাবে করব বা ম্যানেজ করব সেটা এখান থেকে দেখতেছিলাম, স্টেপ ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এবং স্ন্যাপশট পর্যন্ত দেখছিলাম। এখন আমরা যদি চাই যে এখানে যে কাজ করতেছি একটা একটা করে ডিলিট করে দিব, এখান থেকে যদি ডিলিট দেই তাহলে আমি লাস্ট যে কাজটা করছি এখান থেকে এই হিস্টোরি থেকে ডিলিট হয়ে যাবে। তাহলে আমি আবার ওই সেম কাজটা আবার এখান থেকে করি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম করে নিব এখান থেকে বড় করে, জাস্ট এখান থেকে একটা ওকে প্রেস করে দিলাম, তাহলে আমার ফ্রি ট্রান্সফর্ম হলো। এরপরে আমি কি করব, আমার এই যে ম্যানেজিং যে যেখান থেকে আমি ম্যানেজ করব টোটালটা, এখানে গেলাম। যাওয়ার পরে এখানে হচ্ছে নিউ ডকুমেন্ট, অর্থাৎ নতুন একটি ডকুমেন্ট নিতে পারি, অথবা ক্লিয়ার হিস্টোরি। এখান থেকে নিউ ডকুমেন্টে যদি ক্লিক দেই তাহলে দেখবেন এখান থেকে আমার নতুন একটা এখানে ফ্রি ট্রান্সফর্ম, এখানে শুধুমাত্র কি হয়েছে, ফ্রি ট্রান্সফর্ম একটা ইমেজ এবং ডুপ্লিকেট, এখান থেকে স্টেটটা হচ্ছে ডুপ্লিকেট করছে, কিন্তু আমাদের আগের যেটা মেইন ছিল সেটা কিন্তু এটা। আমি যখন এখান থেকে নতুনে যাচ্ছি, এখান থেকে কোথায় গেলাম, এই যে নিউ ডকুমেন্টে গেলাম, তখন আমার এখানে যে লাস্ট যে কাজটা করছি, অর্থাৎ এই ইমেজটাকে ফ্রি ট্রান্সফর্ম করছি, সেই ফ্রি ট্রান্সফর্ম সহ আমার কি হয়েছে, একটা নতুন এখান থেকে ডুপ্লিকেট হয়েছে, এই যে ডকুমেন্টটা ছিল সেটা ডুপ্লিকেট হয়েছে। এবার আমরা পূর্বেরটাতে আবার একটু যাই, পূর্বেরটাতে যাওয়ার পরে এখান থেকে দেখব যে এখানে যদি ক্লিক দেই,
এখানে হচ্ছে হিস্টোরি অপশন ছিল, হিস্টোরি অপশনে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট ফার্স্ট স্ন্যাপশট, এখানে হচ্ছে বাই ডিফল্ট, এটা আমাদের অতটা প্রয়োজন পড়বে না, এটা যে অবস্থায় আছে এই অবস্থায় ছেড়ে দেই, এটা আমাদের লাগে না, এটা আমরা ক্যান্সেল করে দিলাম। তারপরে আমি একটু দেখিয়ে দিলাম যে কি আছে এখানে। এরপর হচ্ছে ক্লোজ, ক্লোজ ট্যাব গ্রুপ, অর্থাৎ এটা যদি ক্লোজ করি আমার এই হিস্টোরি প্যালেটটা ক্লোজ হয়ে যাবে। আর যদি আমি ক্লোজ ট্যাবে দেই তাহলে আমার এন্টায়ার যে ট্যাবটা আছে, অর্থাৎ এই যে মেনুর যে ট্যাবটা নামছে এটা টোটালি ক্লোজ করে দিতে পারবো। আর এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে ডিলিট বাটন, আমরা এখান থেকে যদি টেনে নিয়ে আসি, আমি তো এটা দেখালাম স্ন্যাপশট, এটা হচ্ছে কি যে আমরা ক্রিয়েট নিউ ডকুমেন্ট বা স্ন্যাপশট এই যে কাজটা করছি, এই পাশে যে নতুন একটা ডকুমেন্ট আসছে এটার শর্টকাট হচ্ছে এটা, আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে সেম কাজটা আমরা এখান থেকে দেখতে পাবো, এখানে হচ্ছে সেম কাজটাই হবে। আমি এটা ডিলিট করে দিলাম এখান থেকে ইয়েস করে, সরি আমি এটা সেভ করবো না, আমি সিম্পলি এখান থেকে ডিলিট দিয়ে দেই, ডিলিট করে দিলাম। এই কাজটা যে করছি এটাও আমরা এখান থেকে কি করব, ডিলিট করে দিব। এখন ডিলিট করতে গেলে এখান থেকে দেখি যে ডুপ্লিকেট স্ট্যাটাস, আমি যদি এটাকে টেনে এপাশে যে ডিলিট বাটন আছে এখানে যদি ছেড়ে দেই তাহলে আমার ওই হিস্ট্রিটা টোটাল ডিলিট হয়ে যাবে, আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো। যেহেতু এর নিচে আর কোনো কাজ নাই সেই ক্ষেত্রে আমি দেখবো যে এখান থেকে আমার এই দুইটা বাদে, অর্থাৎ স্ন্যাপশট এবং এখান থেকে নিউ ডকুমেন্ট, এই দুইটা বাদে ডিলিট অপশনটা কি হয়েছে এখন হাইড হয়ে আছে, আমি এটা কেটে দেই, এটা আমি সেভ করব না, যেহেতু আমরা এইখানে কাজ করতেছিলাম। তো এটা এভাবে ডিলিট করা যায়, নতুন একটা স্ন্যাপশট নেওয়া যায়, আর হচ্ছে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা যায়। এটা হচ্ছে মূলত আমাদের কাজের কি বলতে পারি, লিস্ট বলতে পারি, যে আমি কোনটার পর কোনটা করে আসছি। এখন আমরা তো এখানে ছোট একটা কাজ করছি, যখন আপনাকে প্রজেক্ট বেস কাজ করতে হবে বা কোনো ডিজাইন নিয়ে কাজ করতে হবে তখন কি হবে, এই লিস্টটা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। এখন এই লিস্টটা আমরা নিয়ন্ত্রণ করব বা ম্যানেজ করব কি করে, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল প্রিফারেন্স সেটিং এর কাজ দেখছিলাম, তাই না? ওইখান থেকে আমি কি করছিলাম যে কন্ট্রোল, এখান থেকে কন্ট্রোল প্লাস কে প্রেস করছিলাম, করার পরে এখানে হচ্ছে প্রিফারেন্স আসছিলাম, প্রিফারেন্স আসার পর আমরা যাব ইন্টারফেস, ইন্টারফেসে যাওয়ার পরে এখান থেকে কি ছিল আমাদের একটা, আমাদের এখানে হচ্ছে হিস্টোরির একটা বিষয় ছিল, এই যে দেখেন এইখানে আছে, আমি এখান থেকে পারফরমেন্সে আসছি, পারফরমেন্সে আসার পর এই যে হিস্টোরি স্ট্যাটাস 20, এখান থেকে 20 দেওয়া আছে কেন, আমি একটু যদি টান দেই দেখেন এখানে হচ্ছে একটা দুইটা তিনটা আছে না, স্টেপ বাই স্টেপ একটা দুইটা তিনটা, এখানে তিনটা আছে। তো এখান থেকে 20 দেওয়া আছে, অর্থাৎ এর লিমিটেশন হচ্ছে যতক্ষণ সে 20টা কাজ যদি এভাবে হয়ে যায়, অর্থাৎ এই প্রত্যেকটা কাজ এইভাবে লেয়ার যদি 20টা তৈরি হয়ে যায় তাহলে সে আর নিবে না। তাহলে কি করব, আমরা এখান থেকে আমাদের লিমিটেশনটা বাড়িয়ে দিব, এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা লিমিটেশন সর্বোচ্চ এখানে 1000 পর্যন্ত দেওয়া যায়, অর্থাৎ এইভাবে আপনার যখন অনেক বড় কাজ হবে তখন এটা আপনি সর্বোচ্চ 1000 পর্যন্ত যে হিস্টোরি সংরক্ষণ করতে পারবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত আপনার আর হিস্টোরি ব্রাশ টুলের কাজ, আপনার প্রত্যেকটা কাজের কি করা লিস্ট অনুযায়ী সে রাখা, এটা আপনি আপনার ডিফল্ট অনুযায়ী আপনি 1000 রাখতে পারেন বা কমিয়েও রাখতে পারেন, সেটা আপনার উপর। আমি এখানে 1000 রেখে যদি ওকে দেই তাহলে আমার 1000টা এরকম লেয়ার আমি এখানে সংরক্ষণ করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের হিস্টোরি ব্রাশ টুল। আর নিচে যেটা আছে দেখেন সেম, এর নিচে যেটা আছে এটা হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুলে গেলেও কোনো পরিবর্তন নেই, এইখানে যথারীতি ব্রাশ ব্রাশ প্রিসেট সবকিছুই থাকবে, এই যেগুলো আছে কোনো পরিবর্তন এখানে আসে নাই। শুধুমাত্র একটা জিনিস এখানে দেখেন স্টাইলের একটা নতুন আসছে, এরিয়া কতটুকু জায়গা জুড়ে এসে কাজ করবে এবং টলারেন্স, টলারেন্স সম্পর্কে আমরা আগে জানি যে টলারেন্সটা হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ডে বা পিছনে যে কালার আছে বা পিক্সেল আছে ওই পিক্সেল ওয়াইজ আমরা এখানে যত পার্সেন্ট দিব ঠিক তত পার্সেন্ট পরিমাণ সে পিক্সেল ওয়াইজ নিয়ে এখানে হচ্ছে কাজ করবে। আর এখানে হচ্ছে টাইট শর্ট, এখানে কিছু বিষয় আছে, টাইট শর্ট, টাইট মিডিয়াম, টাইট লং, লুজ মিডিয়াম, তারপর হচ্ছে লুজ লং, এগুলো কি, এগুলো হচ্ছে দেখেন কিভাবে কাজ করে। এখানে যদি রাখি মূলত এই যে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা মূলত আর্ট করতে পারবো বা আঁকাআঁকি কাজ করতে পারবো। ঠিক আছে, এখন আমি কি করতেছি, আমি আবার আমার এখান থেকে ব্রাশ সাইজটা কিন্তু বড় করে নিচ্ছি, এখান থেকে ব্রাশ সাইজটা বড় করে নিলাম। এখন একটা বিষয় খেয়াল করেন, অনেক সময় আপনাদের মানে পয়েন্টারটা আপনারা যতই এখান থেকে থার্ড ব্র্যাকেট এন্ডিং বা হচ্ছে স্টার্টিংটা প্রেস করেন না কেন, এটা কিন্তু এই দেখেন মাউস পয়েন্টারটা এরকম হচ্ছে প্লাস সাইনের মতো থাকবে। তো এটা কি জন্য হয় বা এই সমস্যাটা কেন হয়, আপনার কিবোর্ডে যখন ক্যাপস লক প্রেস করা থাকবে, ক্যাপস লক যদি প্রেস করা থাকে তাহলে এটা কিন্তু হচ্ছে প্লাস সাইন আকারে থাকবে, আপনি ক্যাপস লকটা তুলে দিলে এটা দেখবেন আবার এই যে ব্রাশের সাইজে চলে আসবে। এখন এটা কিভাবে কাজ করে, এটা কাজ করে আপনি যখন এখানে ক্লিক করবেন আর্ট হিস্টোরি ব্রাশ টুলে যাওয়ার পরে মূলত এই যে পরিধিটা আছে বা ফুলের যে অংশটা আছে, আমি যদি কন্ট্রোল প্লাস দিই একটু বড় করে নেই, দেখেন এই অংশটা আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে কেমন হয়, এর মধ্যে আপনি ইফেক্ট বা কালারের যে ইফেক্ট আছে
সেই ইফেক্টটা আপনি এখানে ফেলতে পারবেন। আমি আর একটু ছোট করি ব্রাশটা। মূলত হচ্ছে এখানে একটা ক্লিক করি, দেখেন ক্লিক করলে ইমেজের কি হচ্ছে, এই পিছনের ব্যাকগ্রাউন্ড ওয়াইজ বা পিক্সেল ওয়াইজ এই কালারটা কিন্তু সে পরিবর্তন করতেছে। আমি যদি এখানেও দেই, দেখেন এখানে হচ্ছে বিভিন্ন রকম স্পট সে ফেলে দিচ্ছে। মূলত ওই যে আঁকাআঁকির ক্ষেত্রে যারা আর্টিস্ট আছে তারা তো হচ্ছে রং নিয়ে কাজ করে বা আঁকাআঁকি করে, বিভিন্ন জায়গায় পেইন্ট করে। তো এই আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা হচ্ছে সেই অনেকটা ওরকম, যে আপনি পেইন্টের মতো এটাতে কাজ করতে পারবেন। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ হচ্ছে না বা ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে না, আপনার এটা হচ্ছে রং দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এটা আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা আপনার খুব বেশি প্রয়োজন হবে না। হিস্ট্রি ব্রাশ টুলটা লাগতে পারে, কিন্তু আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা অত বেশি প্রয়োজন আমাদের পড়বে না। তো যাই হোক, এটা এতটুকু জানলেই যথেষ্ট যে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা কিভাবে কাজ করে। আর হিস্ট্রি ব্রাশ টুলটা মূলত কি, হিস্টোরি ব্রাশ টুলটা হচ্ছে আপনার মানে কাজের যে ধাপগুলো আপনি স্টেপগুলো ফলো করছেন, এই স্টেপগুলো সে সংরক্ষণ করে রাখে। আচ্ছা, এইবার আসেন আমি এগুলো টোটালি ক্লোজ করে দেই। এই দুইটা টুলস এর কাজ টোটালি আমরা ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে এটা নিচে যদি আসি, নিচে আছে দেখেন ইরেজার টুল। ইরেজার বলতে কি, ইরেজ করা অর্থাৎ মুছে ফেলা। আমি যদি ইরেজার টুলে আসি, এখান থেকে প্রেস করি ইরেজার টুল এবং পাশে শর্টকাট দেওয়া আছে। ঠিক আছে, আমরা ইরেজ করব, কি ইরেজ করব, আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড ইরেজ করা লাগতে পারে, বা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ইরেজ করা লাগতে পারে। আমরা যেটা কন্টেন্ট আওয়ার মানে কন্টেন্ট আওয়ার যে টুলটা ছিল ওইটা দিয়ে দেখছিলাম, বা কোলন স্ট্যাম্প টুল দিয়েও সিলেকশন করে বা একটা পয়েন্টার সিলেকশন করে আমরা কিন্তু অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো রিমুভ করছিলাম। তো এই ইরেজার টুলটা মূলত কাজ করে আমাদের ইমেজের, আমাদের নিজেদের কোনো ইমেজ যদি থাকে সেই ক্ষেত্রে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা বা পরিবর্তন করা বা টোটালি রিমুভ করার কাজে ব্যবহার করা হয় হচ্ছে এই ইরেজার টুল। এখন কি করতে হবে, সেই ক্ষেত্রে এর কাজটা দেখতে গেলে আমাদেরকে একটা ইমেজ নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে এটা কেটে দিই, আমাদের ফ্লাওয়ার ইমেজ নিয়ে এখন কোনো কাজ নেই। এখান থেকে হচ্ছে সিম্পলি ম্যান পিকচার, অর্থাৎ যেটা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে রিমুভ করতে হবে, এই ধরনের কোন একটা পিকচার আমরা নিব এইখান থেকে। ঠিক আছে, নিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, রিমুভ করতে পারি। আচ্ছা, তার আগে এটা নেওয়ার আগে আরেকটা কাজ করি, আরেকটা ইমেজ নিয়ে আসি। যেহেতু ব্রাশ মানে ইরেজার টুল, ইরেজার টুলের ক্ষেত্রে সি বিচ, হ্যাঁ, এই সি বিচ এর পিকচারটা নিলে আমাদের জন্য বেশি বুঝতে সুবিধা হবে। আমি এই ইমেজটাকে ওপেন দিচ্ছি। ঠিক আছে, ইরেজার টুলের ক্ষেত্রে সি বিচ এর পিকচার গুলো নিয়ে যদি কাজ করি বা আপনাদেরকে বোঝাই, সেই ক্ষেত্রে বুঝতে আপনার সুবিধা হবে। আচ্ছা, দেখেন এখান থেকে আমি যে কোনো একটি ইমেজকে আগে ওপেন দেই, এটাকে আমি ওপেন করি নতুন একটা ট্যাবে। তো ইমেজটা অনেক ছোট, তাই না? ইমেজটা অনেক ছোট, একটু বড় ইমেজ আমরা আসলে খুঁজি, দেখি পাই কিনা। আচ্ছা, এই ইমেজটাকে আমি কপি করছি। দেখেন এই ইমেজটা ফার্স্ট অফ অল আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এখানে যাই, যাওয়ার পরে ফাইল, ফাইল থেকে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করে জাস্ট ওকে প্রেস করি, তাহলে আমাদের ওই ইমেজের সাইজটা এটা চলে আসবে। এরপরে আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে যথারীতি দেখেন আমি যখন ইরেজার টুলে আসছি, ইরেজার টুলে আসলে ঠিক সেম আমাদের সেই ব্রাশের সাইজের মতোই সবকিছু আছে। এখানে হচ্ছে ব্রাশ, ব্রাশের মুড সবকিছু সেম এইভাবে আছে। ব্রাশ, ব্রাশ প্রিসেট, এরপরে হচ্ছে কালার। এখানে হচ্ছে মোড আছে হচ্ছে তিনটা, দেখেন একটা হচ্ছে ব্রাশ, তাহলে আমাদের মোডটা এরকম থাকবে। আমরা যদি এখানে পেন্সিলে যাই, তাহলে এটা হচ্ছে পেন্সিলের মতো কাজ করে। এরপর হচ্ছে ব্লকে যাই, চারকোনায় ইট বা ব্লকের মতো কাজ করে। তো আমরা এটা ব্রাশে রাখবো। ব্রাশে রেখে যদি কাজ করি, দেখেন অপাসিটি আছে, ফ্লো আছে, তাই না? তারপরে হচ্ছে ইরেজার টু হিস্টোরি, আপনি চাইলে হচ্ছে আপনার হিস্টোরিটা সে রাখবে না, ইরেজ করে দিবে। তো এটা আনচেক অবস্থায় থাকে, এটা সাধারণত আনচেকই থাক। আমাদের অপোসিটি ফ্লো আমরা 100% রাখলাম। রাখার পরে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা আমাদের লেয়ার অপশনে আসি। লেয়ার অপশনে আসার পর দেখেন কি কাজ, এখন এই যে লেয়ার অপশনে আসছে, আমরা এখানে যদি কোনো কিছু করতে যাই বা কোনো কালার অ্যাপ্লাই করতে যাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ফরগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিই। একটু রেড টাইপ কালার করে দিলাম, ফরগ্রাউন্ড কালার দেওয়ার পরে আমরা কি করব, আমরা কি করতেছি এর সাথে কি করব, একটু কালারটা চেঞ্জ করতে হবে। তাহলে কি করি, এখানে আমাদের ফার্স্টে নিচে একটা লেয়ার ক্রিয়েট করব। এখন উপরে লেয়ার ক্রিয়েট করতে গেলে আমরা জানি যে এখানে যদি একটা ক্লিক করি এই লেয়ার প্যালেটের নিচে, এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার পাওয়া যায়। এখন এখানে যদি ক্লিক দিলাম, দিলে দেখেন এই লেয়ারটা উপরে হয়েছে। আমরা তখন কি করব, এই যে ইমেজটাকে লেয়ারের উপরে তুলে দিব। উপরে তুলে দেওয়ার পর আমাদের ফার্স্ট কাজ হবে এই যে লেয়ারটা আছে এই লেয়ারে কালার অ্যাপ্লাই করা। ঠিক আছে, তাহলে কি করব, আমি অল্টার ব্যাক স্পেস দিলে আমরা জানি যে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করা যায়। অল্টার প্লাস
অল্টার ব্যাক স্পেস যদি আমরা একসাথে চাপি তাহলে আমাদের ফরগ্রাউন্ড কালার দেওয়া যায়, আর যদি আমরা কন্ট্রোল ব্যাক স্পেস চাপি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়। তো আমরা এখান থেকে ফরগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি অল্টার ব্যাক স্পেস প্রেস করে এই লেয়ারের নিচে। ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমরা যদি এখানে আগে কিন্তু ক্লিক করছিলাম এই ইমেজটার উপরে, আমি এই লেয়ারটা ফার্স্টে ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিলাম। আমি ব্যাকগ্রাউন্ডটাকেও রাখবো না, আমি ব্যাকগ্রাউন্ডটাও ডিলিট করে দিচ্ছি। আনলক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম বোঝার সুবিধার্থে। এইবার এই ইমেজে দেখেন আমরা যদি এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার এটাতে ক্লিক করি তাহলে এই লেয়ারটা কিন্তু উপরে তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি এটা একটু লার্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইখানে দেখেন, এখানে যদি আসি এই লেয়ারটা আছে এটা হচ্ছে উপরে চলে আসছে। এখন নিচে যদি ক্রিয়েট করতে চান, অর্থাৎ এটাকে টেনে আমি উপরে না দিয়ে আমি যদি ডিরেক্টলি নিচে একটা লেয়ার ক্রিয়েট করতে চাই তাহলে এই লেয়ারটা আমি ডিলিট করে দিই। আমরা কিবোর্ড থেকে শিফট এবং এখান থেকে শিফট এবং কন্ট্রোল একসাথে চেপে ধরে যদি এই ক্রিয়েট নিউ লেয়ার এখানে ক্লিক করি তাহলে দেখবেন লেয়ারটা নিচে তৈরি হবে, কিন্তু আমার হওয়ার কথা ছিল উপরে। তো আমি যদি শিফট এবং কন্ট্রোল একসাথে না ধরি সেক্ষেত্রে আমার লেয়ারটা উপরে হবে, অন্যথায় আমার এই লেয়ারটা নিচে তৈরি হচ্ছে। এখন আমি কি করব, এখান থেকে কালার অ্যাপ্লাই করব অল্টার ব্যাক স্পেস, তাহলে আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে রেড কালারে, তাই না? এবার আমি কি করব, আমার উপরে যে লেয়ারটা আছে অর্থাৎ এই লেয়ারটাকে সিলেকশন করে আমি এখান থেকে অপাসিটি কমিয়ে দিব। অপাসিটি এখান থেকে 50% করে দিলাম। দেখেন এখান থেকে অপাসিটি 50% করে দিলাম। এখান থেকে 50% করার পর আমি যদি এখন এটা ড্র্যাগ করি, আমাদের ব্রাশটা এখান থেকে ড্র্যাগ করব, আমি এটা ভিতরে দিয়ে দিলাম। এখান থেকে আমি একটা হার্ড ব্রাশ নিয়ে নিলাম। নেওয়ার পরে সিম্পলি আমি এটা একটু বড় করে নেই। বড় করে এখন যদি এখান থেকে ড্র্যাগ করি তাহলে দেখেন কি হয়, আমার কিন্তু ইমেজটা থাকবে। ঠিক আছে, আমি এটা একটু বড় করে, আচ্ছা কন্ট্রোল জেড প্রেস করে আমি একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আমার এখান থেকে হার্ড ব্রাশ নিয়েছিলাম, আমি একটু সফট ব্রাশ নেই, এখান থেকে সফট ব্রাশ নিলাম। নেওয়ার পরে আমার এই ব্রাশের সাইজটা একটু বড় করি। দেখেন বড় করলাম, এখানে আমার অপাসিটি 50%, ফ্লোটা 100% রেখে আমি সিম্পলি এখান থেকে যদি ড্র্যাগ করি দেখেন তো কোনো পরিবর্তন আছে কিনা। কোনো পরিবর্তন আপনি ধরতে পারবেন না। সেই ক্ষেত্রে কি হবে, আপনার এখানে ব্রাশ নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা একটু হার্ড ব্রাশ নিলাম, দেখা যাচ্ছে এখান থেকে হার্ডনেসটা আমি একটু কমাই দিতে পারি। 100% পুরোপুরি না দিয়ে আমি এখান থেকে 75% রেখে এইবার আমি যদি এখান থেকে ড্র্যাগ করি তাহলে দেখেন এখানে কোনো পরিবর্তন কি পান, এখানে কোনো পরিবর্তন আসতেছে? সেই ক্ষেত্রে না। যদি না আসে তাহলে পুরোপুরি এখান থেকে 100% করে দিবেন। এটা কাজ করার জন্য বলতেছি, পুরোপুরি 100% করে দিয়ে এখন যদি ড্র্যাগ করি দেখেন তো এখন কোনো পরিবর্তন আছে? আমি লেয়ারে যাই আগে, ফার্স্ট অফ অল লেয়ার অপশনে আসেন, দেখেন আমার এখানে লেয়ারটা সিলেকশন নেই। দেখছেন ভুলটা কোথায় করি আমরা, এখান থেকে আমাদের লেয়ারের কোনো সিলেকশন কিন্তু আমরা করিনি। তাহলে কি করব, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই লেয়ারটা আমি আবার ডিলিট করলাম, এখান থেকে শিফট এবং কন্ট্রোল প্রেস করে নিচে একটা লেয়ার ক্রিয়েট করলাম। তারপরে অল্টার ব্যাকস্পেস প্রেস করলাম, কালার দিলাম। দেওয়ার পর আমি একটা হার্ড ব্রাশ নিলাম, উপরের লেয়ারটা সিলেকশন রেখে আমি এইবার যদি এখান থেকে ড্র্যাগ করি, সিম্পলি এখান থেকে দেখেন আমি এইভাবে ধরে ড্র্যাগ করে নিয়ে আসতেছি। এই দেখেন এখান থেকে আমি ড্র্যাগ করে এটা কিন্তু কালারটা আমি টোটালি চেঞ্জ করে দিলাম। এখানে ছিল আসলে হচ্ছে নীল টাইপের কালার, ব্লু কালার ছিল, সেইটাকে আমি চেঞ্জ করে এখানে রেড হয়ে গেছে। রেড কেন হয়েছে, আমার এখানে হচ্ছে ফরগ্রাউন্ড কালার বা আমি লাস্ট লেয়ার নিচে যে লেয়ারটা আছে এই ব্যাকগ্রাউন্ডে আমি কি ইউজ করছি, ফরগ্রাউন্ড কালার হিসাবে এখানে রেড কালার ইউজ করছি। এখন আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেই অর্থাৎ কন্ট্রোল ব্যাক স্পেস দেই তাহলে দেখেন আমার পিছনের কালারটা কিন্তু চেঞ্জ হবে। আপনি ওখানে যে কালারটা দিবেন সেই কালারটা এখানে চেঞ্জ হবে। তো এটা অবশ্যই আপনাকে এই অপাসিটি এবং ফ্লো এটা নিয়ন্ত্রণ করতে হবে। এটা যত পারফেক্টলি আপনি এখান থেকে অপাসিটি ফ্লো কমিয়ে কাজ করতে পারবেন আপনার এই ইমেজটা কিন্তু তত সুন্দর দেখা যাবে, বা আপনি খুব সহজে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। এখন দেখেন আমি নিচের যদি আইটা অফ করে দিই তাহলে দেখেন এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অর্থাৎ আমি উপরের লেয়ার রেখে কাজ করেছিলাম কিন্তু আমার নিচের লেয়ারে কিন্তু অপাসিটি এবং ফ্লো আমি কিন্তু কমাইনি। ঠিক আছে, এটাতে যদি ক্লিক দেই দেখেন আমি এটাতে হচ্ছে টোটালি 50% রেখে কাজ করছিলাম, এইটার অপোজিট ফ্লো আমি কমিয়ে কাজ করছি। কাজ করায়
আমার ইমেজটা এখন এরকম দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আপনার ইরেজার টুল। ইরেজার টুলের কাজ হচ্ছে আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রাখবেন, সেই ব্যাকগ্রাউন্ড রেখে আপনার যে মেইন ইমেজটা থাকবে সেই ইমেজের অপাসিটি কমিয়ে আপনি সেখান থেকে কালারটা চেঞ্জ করে দিয়ে নতুন একটা ইমেজ কালার এখানে অ্যাপ্লাই করে দিতে পারবেন। এটা হচ্ছে মূলত আপনার এই ইরেজার টুলের কাজ। এইবার আসেন, আমরা এবার যাব পরে যে টুলসটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, অর্থাৎ আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে ইরেজ করতে পারেন, এবং এটা শর্টকাট হচ্ছে আমি যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যাই, দেখেন ব্যাকগ্রাউন্ড আগে যখন ইরেজার টুলে ছিলাম কন্ট্রোল প্যানেলটা একটু খেয়াল করেন তখন কেমন ছিল, আর এখন যদি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যাই সেই ক্ষেত্রে আমার কন্ট্রোল প্যানেলটা চেঞ্জ হচ্ছে কোথায়, এখানে দেখেন আমার সাইজ আর হচ্ছে হার্ডনেস এই দুইটা বিষয় আছে। তারপরে এখানে কিন্তু আমার ব্রাশ বা ব্রাশ প্রিসেটের কোনো কিছুই নাই, এখানে টলারেন্স আছে, অর্থাৎ আমার পিক্সেল ওয়াইজ কত পিক্সেল ধরে সে কালার ধরে কাজ করবে এটা বলা আছে। আর একটা হচ্ছে প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার। ঠিক আছে, প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার বলতে ফরগ্রাউন্ড কালারটা কি করবে, সে রক্ষা করবে। এরপর হচ্ছে লিমিট দেওয়া আছে। তারপরে এই লিমিটটা হচ্ছে মূলত এইখানে যে তিনটা সাইন দেওয়া আছে এই সাইনের উপরে ডিপেন্ড করে, এখানে দেখেন তিনটা সাইন দেওয়া আছে। এখানে যদি আসি, প্রথমটাতে যদি আসি, এখানে কি বলতেছে, স্যাম্পলিং কন্টিনিউয়াস, অর্থাৎ এইখানে যেটা দেওয়া আছে সেটাই। তারপরে হচ্ছে এখানে যদি ধরি, তারপরে হচ্ছে স্যাম্পল ওয়ান্স, একটা মাত্র স্যাম্পল নিয়ে কাজ করবে। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সোয়াচ নিয়ে কাজ করবে। তো দেখেন সেটা কি, ব্যাকগ্রাউন্ড সোর্সটা কিভাবে কাজ করে আর এটা কিভাবে কাজ করে আমরা একটু যদি দেখতে যাই, এখানে দেওয়া আছে কি, ফার্স্ট অফ অল স্যাম্পল কন্টিনিউয়াস এটা দেওয়া আছে। তাহলে আমরা নতুন একটা ইমেজ নিয়ে আসি, এখানে যাই, এইখানে যে ইমেজ রাখছিলাম অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এখান থেকে এই ইমেজটা আমরা একটু নেই। দেখেন এই ইমেজটা নিলাম, এটা আমরা একটু কপি করে নেই। কপি ইমেজ, এখানে গেলাম, যাওয়ার পরে ফাইল, ফাইল থেকে নিউ, দেন ওকে প্রেস করে এইখান থেকে কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পর ইমেজটা আমরা চলে আসছে। ইমেজটা আসার পর এখন দেখেন আমার ব্রাশ সাইজটা আমি একটু বড় করব, এখান থেকে ব্রাশ সাইজটা বড় করছে কিন্তু ব্রাশের মধ্যে এখানে একটা প্লাস সাইন চলে আসছে। আমাদের আগে যখন এখানে হচ্ছে ইরেজার টুল ছিলাম, দেখেন ইরেজারে থাকার পরে এখানে কোনো প্লাস সাইন ছিল না, সিম্পলি একটা ব্রাশ ছিল। এরপরে আমরা যদি এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে আসি, এর মধ্যে একটা প্লাস আইকন আছে। এইবার প্লাস আইকনে থাকা অবস্থায় এখানে টলারেন্স 50% রেখে আমি একটু ব্রাশ সাইজটা যদি বড় করি, বড় করার পরে এখানে একটা করে ক্লিক দেই, দেখেন এখানে একটা ক্লিক দিচ্ছি, তাই না? ক্লিক দেওয়ার পরে কি হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হচ্ছে। দেখেন এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড অফ করে দেই, দেওয়ার পরে এই লেয়ারটা আমি সিলেকশন করি, তাহলে কিন্তু দেখতে পাবেন আমার ইমেজের পিছনে আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে খুব সহজে ইজিলি রিমুভ করতে পারবেন। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার এই যে ব্রাশের মধ্যে যে প্লাস সাইনটা আছে, এই প্লাস সাইনটা আছে, এই প্লাস সাইনটা অবশ্যই আপনার এই যে অংশ বা শরীরের যে অংশ আছে এই অংশের উপরে আপনার এই প্লাস সাইনটা কোনোভাবে আনা যাবে না, তাহলে কিন্তু এই ইমেজ দেখছেন এখান থেকে একটা ক্লিক দেওয়ার ফলে রিমুভ হয়ে গেছে। এই প্লাসটা সবসময় আপনার এই যে বডি বা যে কোনো ইমেজের এই যে আপনার মেইন অবজেক্টের বাইরে এই প্লাস আইকনটা রাখতে হবে। রাখার পরে কি হবে, আপনি খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে পারবেন। ঠিক আছে, তবে আপনি চেষ্টা করবেন যে এক জায়গায় একের অধিকবার ক্লিক না দেওয়ার। এই দেখেন আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ডের টোটাল এখান থেকে যেহেতু সাদা, আমি এখান থেকে ড্র্যাগ করে এটা অফ করে দিতে পারতেছি, কিন্তু আমার যখন বডি সাইডে আসবো তখন কিন্তু আমার এই প্লাস আইকনটা আমার এই বডির বাইরে রেখে কাজ করতে হবে। দেখেন এখান থেকে নিলাম, আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, এগুলোকে এখান থেকে রিমুভ করে টেনে আমি রিমুভ করে দিচ্ছি। এবার সাইডে আমার যেটা আছে আমি প্লাস সাইনটা একদম বডির সাইডে নিয়ে আসবো। প্রয়োজনে আমরা এখান থেকে একটু জুম করে নিব, জুম করে নিয়ে এই প্লাস সাইনটা বডির একবারে সাইডে নিয়ে এসে এখানে একটা ক্লিক দেন, খুব ইজিলি কিন্তু এটা রিমুভ করে দিবে। আপনার পিছনে যদি কোনো কিছু থেকে থাকে সেটা খুব সহজে চলে যাবে। ঠিক আছে, এই বডি সাইডে নেন। আমাদের অনেক সময় এটা সিলেকশন করতে ভুল হয়ে যায় যে কিভাবে করব, আসলে ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হয় না। দেখেন এখান থেকে দিয়ে দিলাম, এবার যদি আমি এখান থেকে একটু মাইনাস করে দেই বা জুম আউট করে দেই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই নাই, সবকিছু সুন্দরভাবে কিন্তু আমার এটা এডিট হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি একটা নতুন লেয়ার নেন। লেয়ার নেওয়ার পরে এখান থেকে হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করেন, এই যে একটা কালার দিলেন। কালার দিলে এবার দেখেন একটা বিষয়, এখানে কালার দেওয়ার পরে বোঝা যাচ্ছে যে আপনার আর কোথায় কোথায় এটা মূলত কাজ করে নাই বা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় নাই। আপনি যদি এখানে ক্লিক করেন এরপরে এইবার দেখেন এটা আপনি খুব সুন্দর করে ম্যাচিং করে তুলে দিতে পারবেন। তবে প্লাস অবশ্যই এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনটা আপনার এই যে সাদা অংশগুলোতে আছে সাদা অংশগুলোর উপরে নিয়ে এসে ক্লিক করতে হবে। আপনি কিন্তু নীলটার উপরে ক্লিক যদি দেন সেই ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। দেখেন আমি এখান থেকে তুলে দিচ্ছি, যে সাদা সাদা স্পট যেগুলো আছে ওইটার উপরে আপনি ক্লিক দেন, তাহলে বুঝে যাবেন।
এইবার দেখেন আমি এখানে ক্লিক করছি, আমার এই যে বডির উপরে যদি কোথাও ক্লিক করে থাকে, তাহলে আমার এখানে এই যে স্পট চলে আসছে। ঠিক আছে। এই যে যেখানে যেখানে রয়ে গেছে সেখানে আসলে বোঝা যাবে। আপনি নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এভাবে দেখে নিতে পারেন যে কোথাও আছে কিনা। এই যে দেখেন এখানে একটা রয়ে গেছে, এখানে একটা রয়ে গেছে। আপনি এখান থেকে আপনার ব্রাশ সাইজটা ছোট বা বড় করে এইগুলো রিমুভ করে দিতে পারেন। ড্র্যাগ করুন, ড্র্যাগ করলে উঠে যাবে। ওইটার উপর দিয়ে আপনার অবশ্যই এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনটা অবশ্যই, যে কালারটা রয়ে গেছে সেইটার উপরে আপনার এই প্লাস আইকনটা অবশ্যই যেতে হবে। তাহলে আপনি রিমুভ করতে পারবেন, না হলে কিন্তু এটা রিমুভ হবে না। আপনি যদি শুধু শুধু এইভাবে দেখেন, আমি এভাবে টানলেও হবে না। এই প্লাস সাইনটা অবশ্যই আপনার যেখানে কালার গুলো রয়ে গেছে সেই অংশটার উপরে এই প্লাস সাইনটা আপনার যাইতে হবে। গেলে তারপরে আপনি এখান থেকে কালারটা রিমুভ করে ফেলতে পারবেন। দেখেন তো আর কোথাও আছে কিনা, যদি দেখা যায় অবশ্যই জুম করে নিয়ে কাজ করবেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন যে কোথাও রয়ে গেছে কিনা। এরপরে আরো ভালো বুঝতে গেলে আমি বললাম যেটা, এখান থেকে নতুন একটা লেয়ার নিবেন। লেয়ার পরে এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আপনি কাজ করে দেখবেন যে এই দেখেন আপনার বডির উপরে চলে আসছে। তাহলে আপনি যদি পরে কোনো কালার অ্যাপ্লাই করেন এটা সমস্যা হয়ে যাবে। এইভাবে দেখে নিয়ে নিয়ে কাজ করবেন। তো এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড ইরেজার যেটা টুল আছে সেটা এভাবে কাজ করে। আচ্ছা, এখানে আমরা দেখলাম কি, এখানে আমরা দেখলাম কিভাবে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি। তো এখানে ছিল কি, কন্টিনিউয়াস যেটা ছিল, স্যাম্পলিং কন্টিনিউয়াস এটা ছিল। আর এখানে যেটা দেওয়া আছে স্যাম্পলিং অনস, এটা কিভাবে কাজ করে? স্যাম্পলিং অনসটা হচ্ছে, দেখেন আমি যদি এখানে এটা বড় করে নেই। আচ্ছা, এটা দেখেন আমি ক্লিক করে ধরে কিন্তু ড্র্যাগ করতে পারবো না। আগে যেটা ছিল কি, আমি যখন এখান থেকে হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াসলি যেটা ছিল, এটা আমি এখান থেকে ড্র্যাগ করে ধরে এভাবে কাজ করতে পারতেছিলাম। ঠিক আছে, ড্র্যাগ করলে এটা কিন্তু চলে যাচ্ছিল। এভাবে ড্র্যাগ করতেছিলাম, আমার এটা রিমুভ হয়ে যাচ্ছিল। কিন্তু আমি যখন এখান থেকে কি করতেছি, স্যাম্পলিং অনসে আসতেছি, দেখেন আমি এটা ব্যাক করতেছি টোটাল, স্যাম্পলিং অনসে আসছি। অনসে এসে এসে আমি যদি এখান থেকে ড্র্যাগ করি, সিম্পলি কিন্তু কাজ করতেছে, তাই না? ড্র্যাগ করলে যে অংশটা আছে সেটা কিন্তু মুছে যাচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা অনেক সময় চোখে চশমা দিই, চোখে চশমা পরি, বা আমাদের একটা ক্যাপ থাকতে পারে বা কোনো কিছু, আমরা যেটা ইউজ করি তার ভিতর থেকে, অর্থাৎ চোখের লেন্সের ভিতর থেকে বা চশমার লেন্সের ভিতর থেকে যখন ব্যাকগ্রাউন্ড দেখা যায়, তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, এই অনস থেকে ওই অংশটা রিমুভ করতে পারবেন খুব সহজে। মানে ছোট্ট জায়গা, ক্ষুদ্রতম জায়গা থেকে আপনি রিমুভ করবেন এই যে অনস যেটা আছে সেইটা দিয়ে। আর এখানে যেটা আছে দেখেন, এখানে আরেকটা নতুন বিষয়, স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। ব্যাকগ্রাউন্ড সোয়াচে যখন থাকবেন আপনার কি কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড সোয়াচে থাকা অবস্থায়, আমি একটু ব্যাক করে আসি টোটাল। ব্যাকগ্রাউন্ড সোয়াচে যখন থাকবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, এখান থেকে আপনাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড সোয়াচে কাজ করার সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে হবে। এবং অবশ্যই এই যে ফরগ্রাউন্ড যে কালারটা আছে, ফরগ্রাউন্ড কালারটা অবশ্যই আপনাকে ব্ল্যাক রাখতে হবে। ব্ল্যাক রেখে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, আপনি যখন এইটাতে কাজ করবেন, অন্যথায় কিন্তু এটা সাদা রেখে যদি আপনি কাজ করেন বা অন্য কালার রেখে কাজ করেন তাহলে কিন্তু কাজ করবে না। দেখেন আমি এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করি, এটা আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে। এটা সরি, এটার আমার একটা কপি রাখতে হইতো যদিও ইমেজের। আচ্ছা, আমি এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করে সেম এটা নিয়ে আসি। আসার পরে এখানে যদি আমি দেখেন এই ব্যাকগ্রাউন্ড সোর্সটা এটা যদি চেঞ্জ করে দেই, দিয়ে যদি আমি এখান থেকে ড্র্যাগ করি সাদা অংশটা, ঠিক আছে, আমার কিন্তু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখানে দেখেন টোটাল আমি এই দুইটা লেয়ারকে অফ করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড সাদা রেখে যদি আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে কিন্তু আমার কোনো কিছুই এখান থেকে মুছতেছে না। এই জন্য দেখেন আমার আমার চেহারাটা মুছে যাচ্ছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে যে সাদা অংশটা আছে সেই সাদা অংশটা কিন্তু সে রিমুভ করতেছে না। তো কি করতে হবে, আপনি যখন এই একবার লাস্টেরটা নিয়ে কাজ করবেন, অর্থাৎ স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ, তখন আপনাকে ব্ল্যাক কালার অবশ্যই উপরে রাখতে হবে। উপরে রেখে এখন যদি আমি এখান থেকে ড্র্যাগ করি তাহলে দেখেন আমার এটা কিন্তু মুছে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইরেজার বা ব্যাকগ্রাউন্ড যে কালার রিমুভার আছে সেটা এভাবে কাজ করে থাকে। এখন আমি বলতে পারি এটা আমার সাদা একটা অংশ, এখন আমি যদি কোনো কালার ইমেজ নেই সেক্ষেত্রে কি কাজ করবে? এটা দেখেন, এই ইমেজটা দেখি, এটাতে আমি কপি করি। কপি করার পর আমি এখান থেকে আসলাম, ফটোশপে এসে সিম্পলি এখান থেকে পেস্ট করে দিলাম। এই যে আসলো, এসে এখন কি করব, আমি আমার পিছনের ইমেজটা তুলে দিলাম। দেওয়ার পর আমি যদি এখান থেকে দেই, দেখেন এখান থেকে ক্লিক করতেছি বা ড্র্যাগ করতেছি, কোনো কিছুই কিন্তু কাজ করে না। এখানে দেওয়ার পর আমি যদি এবার যাই, দেখেন এখন কিন্তু আমি এটা রিমুভ করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখেন আমার
আগে ছিলাম যেটা, এই যে একদম পিছনের যে অংশটা ছিল, অর্থাৎ স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোর্স, ওটাতে কাজ করে না, কিন্তু অন্য ক্ষেত্রে আমার এটা কিন্তু কাজ করতেছে। আমি আবারও বলছি, এটা কাজ করার ক্ষেত্রে আপনার ব্রাশ সাইজ এবং এই যে প্লাসের যে আইকনটা আছে এইটা আপনি ব্যবহার করবেন, বডির বাইরে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আবার এক জায়গায় যদি মাত্র অতিরিক্ত বা দুইবার ক্লিক পড়ে যায় তাহলে কিন্তু এরকম স্পট তৈরি হয়ে যাবে, যেখানে একবার ক্লিক দিব তখন কিন্তু কাজ করবে। আবার আমরা এটা ব্রাশ সাইজটা কম বা বেশি করে নিতে পারি, নিয়ে আপনি আপনার যে আচ্ছা কোনো। ভাই, এই হ্যাঁ বলেন। এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা কি আমরা পেন টুল দিয়ে করতে পারবো সিলেক্ট করে? পেজ টুল দিয়ে? হ্যাঁ, জি, পেইন্ট টুল দিয়ে অবশ্যই করা যাবে, যদি আপনার কাছে পেইন্ট টুল, পেইন্ট টুল পেন টুল, হ্যাঁ। পেইন্ট টুল দিয়ে করতে গেলে তো আপনার এইভাবে সিলেকশন করে করে আসতে গেলে দেখা যাচ্ছে অনেক জায়গায় নিতে পারবেন না, অনেক জায়গায় কম বেশি হয়ে যেতে পারে বা সিলেকশনটা একটু কেটে যেতে পারে। যদি আপনি পেইন্ট টুল দিয়ে অ্যাকুরেট করতে পারেন সেক্ষেত্রে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপরে যে আচ্ছা টুলটা। ভাই, এ- হ্যাঁ বলেন। এই যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের উপরে যে কোনো অবজেক্ট হ্যাঁ, আমরা কি হচ্ছে এইভাবে ইরেজার টুল দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পুরোপুরিতে মুছে ফেলতে পারবো? হ্যাঁ, টোটাল ব্যাকগ্রাউন্ড আপনি তুলে দিতে পারবেন আপনার ইমেজের, পিছনে যাই থাক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে আপনি টোটালি রিমুভ করে দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি আচ্ছা আবার ভাই। একটু আবার একটু দেখাচ্ছি। আমরা কোন ইমেজে ছিলাম, এই ইমেজে ছিলাম, এগুলো আমি অফ করে দিচ্ছি। আমাদের এই ইমেজটা ছিল। আচ্ছা, এই ইমেজটা আমি আবার একটু নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। কোন ইমেজটাতে ছিলাম? এই ইমেজটাতে ছিলাম, দেখেন এই ইমেজটা নিয়ে আসছি। পরের টুলসটা আরো সহজ, এটা কপি ইমেজ করেন, বলেন যে এতগুলো এতক্ষণ যেগুলো দেখলাম এগুলো তো জটিল লাগে, এটা আরো সহজ। দেখেন এইগুলো আমি অফ করে দেই নিচের। এর নিচে যেটা আছে এটা ম্যাজিক ইরেজার টুল, এটা হচ্ছে সব থেকে সহজ। টলারেন্স এখানে হচ্ছে 32 আছে, 32 রাখবেন। স্যাম্পল অল লেয়ার এটা চেক রাখতে পারেন, অপাসিটি 100% রাখেন, কোনো সমস্যা নেই। মানে যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। জাস্ট সিম্পলি একটা ক্লিক করেন, দেখেন সব চলে যাবে, আর নাই। তাহলে এটা আরো সহজ হইলো না? ইরেজার টুল দিয়ে করলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে করলাম কষ্ট করে করে, আর ম্যাজিক ইরেজার টুলে যখন আসলাম একটা সিম্পলি একটা ক্লিক দিলাম, একটা ক্লিক দেওয়াতে সবগুলো রিমুভ হয়ে গেছে। দেখেন এখানে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যেটা আছে, ম্যাজিক ইরেজার টুল, এখানে এসে জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পর আমার টোটাল ইমেজটা এখানে ক্লিয়ার হয়ে গেল। আমার সেই ইমেজটা সুন্দরভাবে রয়ে গেছে, সবকিছুই আছে। এখন আমি যদি এখান থেকে কালার ইমেজটা নেই, এটা হচ্ছে সেই কালার ইমেজ, এটা আমি এখান থেকে কপি করব, সিম্পলি কপি করে এখানে যদি আমি পেস্ট করি, কালার ইমেজটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করার পর আমি নিচের ইমেজটা অফ করলাম, এটাতে যাওয়ার পর এখানে একটা ক্লিক দিলাম, দেখেন এইবারে দেখেন পার্থক্যটা কোথায় আছে। পার্থক্যটা হচ্ছে আপনি যখন এক কালারের কোনো ইমেজ হবে তখন আপনার ম্যাজিক ইরেজার টুলটা খুব সুন্দরভাবে কাজ করে বা সুন্দর মতো কাজ করে, আর যখন কালার হবে, কারণ এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন পিক্সেল, ভিন্ন ভিন্ন কালার আছে, সেই ক্ষেত্রে তখন কি করতে হবে, তখন আপনি ব্যবহার করবেন এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে, এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা তখন আপনাকে ব্যবহার করতে হবে। কালার ইমেজের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর পিছনে ব্যাকগ্রাউন্ড যদি সিম্পলি অন কালার থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ম্যাজিক ইরেজার টুল। এই হচ্ছে টোটাল আমাদের এই টুলস পর্যন্ত, এই হচ্ছে বিষয়। আর এর পরবর্তী ক্লাসটা গুরুত্বপূর্ণ হবে, কেননা পরবর্তী ক্লাসে হচ্ছে গ্রেডিয়েন্ট আছে, মানে মিক্সচার কালার বা গ্রেডিয়েন্ট টুল। এখান থেকে যে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট বাকেট টুল, 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবো। হয়তো আমাদের আর দুইটা বা তিনটা ক্লাস করলে, কারণ এদিক থেকে আমরা ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার এটা দেখছি, জুম টুল, হ্যান্ড টুল এগুলো দেখা শেষ। এইখান থেকে আমাদের জাস্ট এইখান থেকে এগুলো বাকি আছে। তো চেষ্টা করব আর মানে আগামী সপ্তাহের ভিতরে এই ফটোশপের যতগুলো টুলস আছে শেষ করে দেওয়ার। যদি এখানে একটু সময় লাগবে, এই পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল এগুলোতে একটু সময় লাগবে, তারপরে এই পেন টুলটা কিভাবে প্র্যাকটিস করবেন এর একটা ইমেজ আছে, ওই ইমেজটা দেখে প্র্যাকটিস করলে এগুলো খুব সহজে আপনি করে ফেলতে পারবেন। তো চেষ্টা করি, দেখা যাক, হয়তো কভার করতে পারবো, এ মাসের মধ্যে শেষ হয়ে যাবে এটা, ফটোশপটা। আর হচ্ছে আমরা গত ক্লাসের ভিডিওটা আপলোড করতে পারি নাই, নেটের প্রবলেম, প্লাস সাথে সাথে কারেন্টেরও অনেক প্রবলেম। আমি যতবার রেন্ডারিং দিই, রাতেও দিয়ে রাখছিলাম, তারপরেও কোনো কারণে হয় নাই, দিতে পারি নাই, আপলোড করতে পারি নাই। চেষ্টা করব, কালকে শুক্রবার শনিবার আছে, বিশেষ করে কালকে চেষ্টা করব যে টোটালটা করে ফেলার। এখন যদি নেট সহায়তা করে, নেট যদি থাকে তাহলে দিতে পারবো। এটাই আর কি। ভাই একটা না, কিন্তু আগের দিনের একটা ভিডিও কিন্তু দুইটা আছে, আপলোড হয়নি। টোটাল হচ্ছে দুইটা, মানে গত ক্লাসেরটা আর আজকেরটা, টোটাল দুইটা।
আ- তো আমি আর আজকে রোজার ভিতরে একটা ক্লাস কিন্তু আপলোড হয়নি। রোজার ভিতরে একটা ক্লাস ছিল, ওই ক্লাসটা যে কালকে রিপিট করলাম, আচ্ছা, তাহলে ওটা আর দিচ্ছেন না? ওইটা দিব। রোজার ভিতরে মানে এটা। রোজার ভিতরেরটা আর দিচ্ছি না। ওইটার ক্লাসটা যেহেতু আচ্ছা ভাইয়া। গতদিন নেওয়া হয়েছে, তো যে কোনো একটা ওর থেকে যে কোনো একটা আপলোড করলেই হবে। তো গত দিনেরটা দিই, রোজার ভিতরেরটা না দেই। ওইটা আসলে ক্লাসটা ওইভাবে নেওয়া, আর দিনের বেলা তো নানা থাকতে পারে। তো যাই হোক, গত দিনেরটা আর এইটা আমি চেষ্টা করব কালকে আসলে টোটালি কমপ্লিট করার। তো কালকে যদিও প্রেসারে থাকবো, কালকে কাজ আছে অনেক, তারপরে চেষ্টা করি আজকে রাত থেকে দেওয়ার। একটু পর থেকে দেখি। এইটা হয়তো আগে যেতে পারে, এই ভিডিওটা হয়তো এখন যেতে পারে, আর আগের দিনের ভিডিওটা হয়তো পরে যেতে পারে। তারপরে চেষ্টা করতেছি যতটা সম্ভব পারা যায় দুইটাই দেওয়া। ঠিক আছে। আর তাহলে আমাদের নেক্সট ক্লাস আর আচ্ছা হচ্ছে ভাইয়া। রবিবার, তাই তো? আজকে হ্যাঁ। বৃহস্পতি, হ্যাঁ, আর হচ্ছে রবিবার। আচ্ছা, ঠিক আছে। তো চেষ্টা করব রবিবারের দিন একটু হয়তো 15 মিনিট, 10-15 মিনিট আগে নিলে আগে নেওয়ার। 10টা থেকে নিচ্ছি, চেষ্টা করবো একটু যদি আগে থেকে নেওয়া যায়। সমস্যা নেই, পরে ক্লাসটা সেই অনুযায়ী নেওয়ার তো। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আর আমি আপাতত এই ভিডিও নিয়ে কাজ করা শুরু করি, দেখি রাতের মধ্যে যদি দিয়ে কমপ্লিট করতে পারি। ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আবার কথা বলবো আমরা। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।